পকেটে হাত গুজে হাঁটতে লাগলাম রাস্তার এক পাশ দিয়ে। তখনই পেছন থেকে ডাক পড়লো আমার বন্ধু রাহাতের। পেছন ফিরে তাকিয়ে দেখি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, শরীরে জামা নেই। এক মুহূর্তে একদৃষ্টিতে তাকালাম, এরপর ওর দিকে তাকিয়ে কিরে রাহাত, এমন অবস্থা তোর কি করে হলো? কি এই অবস্থা করলো রে তোর? হারামজাদা, এসব তোর জন্য হয়েছে। তোকে কে বলেছে যে আমার কথা বলে সকিনার মাকে গিয়ে বলতে যে আমি ওকে ভালোবাসি? আজ তোর জন্যই তোর মা আমার এমন অবস্থা করেছে। আমি কি জানতাম নাকি যে ওর মা এতটাই ডেঞ্জারাস? আল্লাহ পাক বাঁচিয়েছে আমি তোর সাথে ছিলাম না, না হলে তো আমার অবস্থাও খারাপ হয়ে যেত। এইখানে দাঁড়িয়ে তোর কথা শুনতে পারবো না, তাড়াতাড়ি তোর বাসায় চল। তোর বাসা তো সামনে আছে, অনেক মেয়ে আসা যাওয়া করছে আর হাসাহাসি করছে আমাকে দেখে। হাসাহাসি করবে না? যে অবস্থা করেছে তোর, তা দেখে তো আমার নিজেরই হাসি পাচ্ছে। তোর কি জন্য ওখানে যাওয়া লাগবে একটু বলবি? আরে ভাই, আমি তো শুধু আমার ময়নার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার সাথে যে এমন কিছু হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি। আমার জামা প্যান্ট খুলে রেখে দিয়েছে ভাই। তুই আর কথা না বাড়িয়ে প্লিজ আগে বাড়িতে চল, কিছু পরে তারপর বাসায় যেতে হবে। আচ্ছা বাসায় আয়। আব্বু আর আম্মু তারা একটা অনুষ্ঠানে গিয়েছে, আমাকে যেতে বললো। আমি যাইনি, কারণ ভালো লাগছিল না। তাই তোর হয়তো চিন্তা নেই, বাসায় কেউ নেই, তাই চলে যেতে পারবি। শালা, তোর কথা শুনে এত সময় ধরে চলে যেতে পারতাম। কথাটা বলে দৌড়ে আবিরের বাসায় চলে গেলাম আমি। হায় রে রাহাত, তোর এই কি অবস্থা হলো? মানুষের শুনলে কি বলবে? অবশেষে আমি একটা গাদা বন্ধু জুটালাম। আমি মুচকি এসে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না, চলেন আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার আর কেউ নেই। আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে। আমি এবার ইন্টার শেষ করলাম, এখনও ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াই হয়নি, কারণ আব্বু এখনও সিদ্ধান্ত নেয়নি আমি কোন ভার্সিটিতে পড়ব। আবিরের বাসায় এসে ওর জামা কাপড় পরে নিচে আসলাম। তখনই আবির বাসায় আসে। এরপর ওর উদ্দেশ্যে বলি, শালা এইসব না করলে আজকে আমার সাথে এইসব কিছুই হতো না। তোর জন্য এইসব কিছু হয়েছে, মান সম্মান সব কিছুই চলে গিয়েছে। ভালো হয়েছে কে বলেছে? তোকে চোখ টিপ মারার জন্য, তাই তো আমি বলে দিয়েছি। আর ওই দিন তোকে বলেছিলাম না আমার জন্য তুই হালিম কিনে নেওয়ার জন্য? সেদিন হালিম খাওয়ালে তো আর বলতাম না। কিপটামি শোধাও, তার জন্য এমনটা হয়েছে। বন্ধু, তুই আমার বন্ধু নাকি শত্রু সেটাই আমার এখন সন্দেহ হচ্ছে। সাধারণ একটা হালিমের বাটির জন্য আমার নামে এত বড় মিথ্যা কথা ছড়িয়ে দিতে তোর একবারও বুক কাঁপলো না? আমার চুলের আগা পর্যন্তই কাঁপলো না, তাহলে বুক কাঁপে কি করে? না বন্ধু, না, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না বন্ধু, এটা কি করে হলো? তুই শালা ডায়লগ মারা বন্ধ কর। তুই কি ভেবেছিস আমি এগুলো কিছুই বুঝি না? এসব হয়েছে এসব তোর জন্য। ওই হালিমের জন্য তুই যদি ওই দিন সুন্দর করে খাওয়াতি, তাহলে এত কিছু আর হতো না। বাহ বন্ধু বাহ, তুই হয়ে গেলি মির্জাফর। সাধারণ একটু খাওয়া নিয়ে তুই এমন একটা ঘটনা ঘটাই ফেললি, যা বন্ধু যা। আজকে চিনতে পেরেছি যে মির্জাফর কাকে বলে। ওরে আমার সোনা গো, মনে হচ্ছে তোর মুখ থেকে এখন বলি ফুটেছে। আহা সোনা গো আমার, তোমার মুখে মনে হয় এখন লাগাম দিতে হবে আমার। চুপ শালা, কথাই বলবি না। তুই আমাকে যে অপমান আমি হয়েছি সেটা তুই যদি হতি তাহলে বুঝতে পারতি। বিশ্বাস কর বন্ধু, তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে এখনই কচু গাছের নিচে আমি নিজেই ফাঁসি দিয়ে দিতাম। কিন্তু দেখ, তুই তো কচু গাছ, এমনকি কলা গাছ, কোনো গাছের সাথেও ফাঁসি দিচ্ছিস না। এবং কি তোর লজ্জা শরম এতই বেশি যে তুই এখনও এখানে বসে এইসব কথা বলছিস। আহারে বন্ধু, এইসব বলে তুই মনে হচ্ছে আমাকে অপমান করছিস, কিন্তু চিন্তা করিস না, তোর এইসব অপমান আমার গায়ে লাগবে না। তোর গায়ে লাগবে কি করে? কারণ তোর তো গন্ডারের চামড়া, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা চল একটু হেঁটে আসি। যাওয়া যায়, কিন্তু কোথায় যাব সেটাই ভাবতেছি। চল একটু বাজারের ওপারের যে রাস্তাটা আছে ওখানে একটু হেঁটে আসি। ওখানের আবহাওয়াটা অনেক সুন্দর, আর শহরের মাঝখানে যে সুন্দর একটা নদীর বীজ বানিয়েছে না, সেরকম। না রে ভাই, আমার তো সন্দেহ হচ্ছে তুই ওখানে মেয়ে দেখতে যাবি। তুই যেমন লুচ্চা, তোর কথা আমার বিশ্বাস হয় না। মেয়ে দেখলে তোর মুখ দিয়ে মনে হয় লোলা বের হয়। দিলি তো এখন আবার আমাকে অপমান করে। সারা তোর মনে হয় ভাত হজম হয় না আমাকে অপমান না করে? চুপ করবি? যদি না যেতে ইচ্ছে করে তাহলে আমি একাই যাব, তুই থেকে যা। আরে তুই এত রাগ করছিস কেন? তুই আমার জানেমন বন্ধু না? তোর সাথে একটু দুষ্টামি করব না আমি?
আচ্ছা চল দুজনে গিয়ে হেঁটে আসি, বাসায় বোরিং লাগছে, ভালো লাগছে না আর। ঠিক আছে তাহলে চল। আমি আর রাহাত আমরা দুজন হেঁটে চলেছি বাজারের পাশে। একটা নদীর পিচ আছে, ওখানে ঘুরছি। জায়গাটা অসম্ভব সুন্দর। এই জায়গার মধ্যে আমরা ছোটবেলায় কত ঘোরাঘুরি করেছি, সবগুলো স্মৃতি ওখানে লুকিয়ে আছে। ওখানে আমরা গেলে আমাদের মন ভালো হয়ে যায়। এক কথায় বলতে গেলে মন প্রশান্তির জায়গা এই একটি জায়গা। দেখ দোস্ত, দুটো সুন্দরী মেয়ে যাচ্ছে। কথাটা বলে আমি বললাম, এই যে সুন্দরী, তোমার পেছনে সাইডটা হেভি লাগছে। আমার বন্ধু আবিরের পছন্দ হলো। রাহাত কথাটা পুরোপুরিভাবে বলবে, তখনই আমি ওর মুখ চেপে ধরলাম। মেয়েগুলো কথা শুনে বলল। পিছন করে একটা মেয়ে তাকালো, চুলগুলো লম্বা, মুখ থেকে চুলগুলো সরাতেই চেহারাটা দেখে আমি তো ফিদা। কারণ অপরূপ সুন্দরী আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বলতে গেলে একটু দূরে। আমি তো মেয়েটার দিকে হা করে তাকিয়ে রইলাম। এত সুন্দরী মেয়ে জীবনে মনে হয় দেখিনি। মনে হলো বয়সে হয়তো বা আমার থেকে বড় হবে। পাশের মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু ওই পাশেরটার দিকে দেখলাম তাকে আছে আবির। আমার তো বেঁচে থেকে তখন তো দুজন আমাদের সামনে আসে, এসেই মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতটা সুন্দরী মেয়ে কি করে হতে পারে, এত মায়াবী চেহারা। মেয়েটার সামনে আসে। এই বেদব ছেলে, রাস্তাঘাটে মেয়ে দেখলে কি এভাবে অসভ্যতামি করতে ইচ্ছে করে? তোদের বাসায় কি মা বোন নেই? মেয়েটা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয়। তখনই মাথায় রক্ত চেপে ওঠে। মেয়েটার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, মা বোন আছে কিন্তু বউ নেই, আর আপনি আমাকে মারলেন, আপনার সাহস কি করে হয়? কি অসভ্যতা করেছো? আমি তোমার থেকে বড় বয়সে হব আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? দেখে তো মনে হয় বয়সে বড়, মানে আপনি আমার নানির বয়সে, তাই খেয়াল করিনি। সরি নানি, আমার ভুল হয়েছে। কথাটা বলা মাত্রই দেখলাম মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে চোখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি বললি তুই? আমি বুড়ি আর আমি নানি? এসব কি বলছিস তুই? তোর মাথায় কি সমস্যা আছে নাকি? তোর সমস্যা কোথায় দেখেছি? দেখা গিয়েছে যেতে আমাকে এইসব বলছিস না? আপনি নিজেই তো বললেন আমার থেকে আপনি বড়, তাই তো বললাম আপনি আমার নানি হবেন। তাছাড়া কি আমি বলতে যাব কোন দুঃখে? আমি শুধু বলেছি আমি তোমার থেকে বড় হব, এটা বলিনি যে আমি তোমার নানির বয়সী। সাহস কি করে হয় আমাকে এইসব কথা বলার? তুমি জানো আমি কে? ওরে বাবারে, আমি ভয় পাইছি। আমার কলেজাটা তোর একটু হাতে নিয়ে বাসায় দিয়ে আসো না, আমি তো ভয়ে হাত পা কেঁপে উঠছে আমার। এই যে মিস, আপনি যদি নিজের পরিচয় না জানেন তাহলে আমার সামনে থেকে ফুটেন। কথাটা বলা মাত্রই মেয়েটা রেগে আমার শার্টের কলার চেপে ধরে আর বলে ওঠে, এই ছেলে, একে তো আমাকে অপমান করেছিস, তার উপরে আবার আমার মুখে মুখে কথা বলছিস। কি বোঝাতে চাইছিস আমাকে? তোর মতো ছেলেদেরকে কিভাবে সোজা করতে হয় এই নীলা খুব ভালো করেই জানে। এই রাহাত পরিচিত একটা গুন্ডি মেয়ের হাতে, কি করবে রে ভাই? আমার তো কলেজা পানি শুকিয়ে যাচ্ছে। পেছনে তাকিয়ে দেখি হারামজাদা ওই পাশের মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। দেখে তো শরীরের মধ্যে মনে হয় রক্তচাপ বেড়ে গিয়েছে। আপনাদেরকে তো এর আগে কখনো এইখানে দেখিনি। আপনারা কি এখানে নতুন এসেছেন নাকি? আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আমার বান্ধবীর সাথে এখানে জায়গাটা নাকি অনেক সুন্দর। আমরা আসলে শহরে থাকি। উনি আমার বড় বোন। আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আছি। তাই নাকি? আমরা তো এবার ফার্স্ট ইয়ার। শালা হারামজাদা, আমরা এখানে ঝগড়ায় মরে যাচ্ছি আর এখানে ও প্রেম চুদাচ্ছে। শালা পেছনে একটু তাকিয়ে দেখ আমার কি হচ্ছে এখানে। শার্টের কলারটা ছেড়ে দেন কিন্তু, না হলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে ফেলবো। তোর মতো লুচ্চা বদমাস কত আমি সোজা করে দিয়েছি, তার হিসাব নেই। তুই আমাকে হুমকি দিচ্ছিস? কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? এত সহজ না। এই নীলের কাছ থেকে তুই ছাড় পাওয়া এত সহজ না। থাপ্পড় আর অপমান এগুলো তো আর মেনে নেওয়া যাচ্ছে না। তখনই মেয়েটার উদ্দেশ্যে বলি, আমি আপনার ঘরে জামাই লাগি না যে এইভাবে আপনি আমাকে শাসন করবেন। আমাদের কথার মাঝে তখন দেখলাম যে আবির আর মেয়েটা দুজনে ঝগড়া করছে। আমি তো দুজনকে টেনে সরিয়ে দিলাম। আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলাম। তখন পাশের ফারজানা, আপু, আমরা এখানে বেড়াতে এসেছি, ঝগড়া করতে না। শুধু শুধু তুমি এখানে ঝগড়া করেছো কেন? মানুষের দেখলে কি বলবে? আর আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে কি বলবে? আব্বু আম্মু আমাদের চিন্তা করছে। চলো আমরা হোটেলে চলে যাই। আরে বন্ধু, এত হাইপার হওয়ার কি আছে? মেয়েটা তো অনেক সুন্দরী, পটিয়ে নিলেই তো হতো। চুপ শালা, একটা কথা বলবি না, তোর কথা শুনতে চাই না। তুই বেশি কথা বলিস। তুই শালা ওই মেয়েটার সাথে বক বক করছিস। তুই দেখছিস না ওর বোনের সাথে আমার ঝগড়া চলছে? কি করব বল?
ওর বোনের মতো এত সুন্দরী তো আমি হাতছাড়া কী করে করতে পারি? তুই তো সিনিয়র নিয়ে পড়ে আছিস, আমি না হয় ওকে নিজের করে নিলাম। ওর কথা শুনে আমার রাগ হলো, তাই পাছায় একটা লাথি মারলাম। দৌড়ে ওখান থেকে উম, ও হাঁপাতে লাগলো। আমি ওর পিছনে যেতে লাগলাম। সময় কখন যে পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। সন্ধ্যাবেলা বাসায় ফিরতে দেখলাম সব কিছু অন্ধকার। লাইট জ্বালাতে দেখলাম আব্বু টেবিলে বসে আছে, হাতে তার পেন্টের পেল। মনে হয় আজকে আমার খবর আছে। ভয়ে ভয়ে আমি উপরে যেতে লাগলাম। তখনই আপু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, কি নবাবজাদা, কি ভেবেছো ওপরে চলে যাবে? আজকে তোমাকে কিছুই করব না? এ তো সহজ না। ওপরে চলে গেলে সব কিছু মাফ হবে না। আজকে কি করেছো সব কিছুই আমি জানি। আল্লাহ গো, ওই মেয়েটা আবার আব্বার কাছে বিচার দেয়নি তো? তাহলে তো আমার অবস্থা এখন শেষ করে ফেলবে আব্বু। তারপরে আমি তো এখন পেন্টি হিসু করে দেওয়ার মতো অবস্থা। তখনই আব্বু আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, রফিক ভাইয়ের দোকানে এতগুলো টাকা তুই যে বিল করেছিস, টাকাগুলো দিচ্ছিস না কেন? এরপর তোর আম্মু গতকাল তোকে গ্যাসের জন্য টাকা দিচ্ছে, ওই গ্যাস বিল না দিয়ে তুই কি করেছিস? এরপর আমাদের নেটের যে টাকা ছিল সবগুলোই টাকা দেওয়া হয়েছে তোকে, সব টাকাই তুই দাও, কিছুই তো করিস না। আমি তো কথাগুলো শুনে চুপচাপ হয়ে গেলাম। কারণ কি বলবো, টাকাগুলো কি দিয়ে তো আমি বন্ধুদের সাথে মেলায় ঘুরতে গিয়ে হাওয়া করে ফেলেছি। কিরে কথা বলছিস না কেন? বুঝতে পেরেছি না, লাতোকা ভূত বাতাস নেহিমান্তে। কথাটা বলে আব্বু আমার কাছে আসতে লাগলো। তখন আমি চিৎকার করে বললাম, আম্মু দেখো, তোমার এই জামাই আমার আজকে মনে হয় মেরেই ফেলবে। সাধারণ একটা বিষয় নিয়ে তোমার জামাই আমার সাথে কি করছে দেখো। কি হয়েছে? তোমার ছেলেটা বাসে আসতে না আসতে ছেলেটাকে নিয়ে তুমি শুরু করে দিয়েছো? এইসব কি? এই ছেলেটা কি ঘরেতে শান্তিতে তোমার জন্য থাকতে পর্যন্ত পারবে না? তোমার আদরের ছেলেকে জিজ্ঞেস করো বাইরে গিয়ে কি করে, ওর জন্য এই অবস্থা। ওকে কেউ বলেছে যে সব জিনিসের মধ্যে যাওয়ার জন্য? আমার ছেলে এখনো বাচ্চা, এগুলো কিছু বুঝে নাকি? তুমি বুঝিয়ে দিতে। তার মানে এই না তুমি আমার ছেলের সাথে এমন কিছু করবে। তোমার ছেলের অত্যাচারে আমার আর ভালো লাগছে না। তোমার ছেলেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। আম্মু, আমি ঢাকা গিয়ে পড়াশোনা করতে পারবো না। আমি দেশে থেকে তোমার সাথেই থাকবো, আর এখান থেকেই পড়াশোনা করব। তোমার জন্য তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা আমার শেষ কথা। আমি তোমার ছেলেকে ঢাকায় পড়াবো, এখানে আমি আর পড়াতে পারবো না। তোমার ছেলের অ্যাডমিশন আমি করে রেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর কোনো কথা শুনতে চাই না। আব্বু কথাটা বলে নিচে চলে যায়। আমি কি করব, মন খারাপ করে বসে রইলাম। আম্মু আমাকে বোঝাতে লাগলো যে ঢাকায় পড়াশোনা করলে ভালো হবে। আমার ভালোর জন্যই এসব কিছু ভাবছে আব্বু। কি আর করব, বাসায় খাওয়া দাওয়া করে নিচের রুমে এসে শুয়ে পড়লাম। কারণ আব্বু যেহেতু একবার একটা কথা বলেছে, তার মানে আমাকে ঢাকায় অ্যাডমিশন করিয়ে দিবে আব্বু। রাতে ঘুমিয়ে আছি, তখনই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি কারো একটা মেসেজের শব্দ। ফোনটা হাতে নিয়ে দেখি নাম্বারটা আননোন। প্রোফাইল পিকচারটা দেওয়া নেই, মেসেজ লেখা ছিল কেমন আছেন। উত্তর দিব কি করে বুঝতে পারছি না। কোনো কিছু না ভেবে বলে উঠলাম, জি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? হয়তো বা কোনো এক জায়গা থেকে পেয়েছি, বা কেউ দিয়েছে, বা কেউ নিজে থেকে দিয়েছে। আসলে আপনার কথা কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনি? দারুণ। আমি অপরিচিত, আমার নাম অপরিচিত, আমি থাকিও অপরিচিত, এবং কি কথা বলছিও অপরিচিত। তাহলে কি এখন আমরা কি করতে চান? কি যে বলছেন আপনি? তখনই মনে হলো হঠাৎ করে ওই দিন মেয়েটার নাম্বার নিয়ে কল দিয়েছিলাম। তার মানে ওই যে সুন্দরী মেয়ে, বুঝতে পারলাম আমার সাথে মজা নিচ্ছে। মেয়ে মানুষ এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে তা আমার জানা ছিল না। তাই আমি একটু হেসে বলে উঠি, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, অপরিচিত থেকে পরিচিত হলাম। ধীরে ধীরে না হয় বন্ধু, এরপর সম্পর্ক হবে গভীর। তাই নাকি? তাহলে আপনি অপরিচিত মানুষদেরকে এভাবে পরিচিত বানিয়ে সম্পর্কে জড়িয়ে যান নাকি? এভাবে কতজনের সাথে সম্পর্কে আছেন শুনি একটু। এখনও তো কোনো সম্পর্কের মধ্যে জড়াতে পারিনি। কি বলবো বলেন, কাউকে মনটা দিতে পারিনি, কিন্তু একজনকে দিয়েছি। সে যদি একটু রাজি হয়, মানে দয়া মায়া দেখায় আর কি। গরিব তো। হো মা, তাই নাকি? তো জানতে পারি সে মানুষটাকে? জেনে কি করবেন? তার কথা জেনে কি আপনি তাকে আমার সাথে মিলিয়ে দিতে পারবেন? চেষ্টা তো করতে পারি, তাই না? একটু চেষ্টা করতে ক্ষতি কি?
দেখি না পারি কি না। ওমা তাই নাকি? তাকে দেখেছি সমুদ্রের নদীর তলপারে, কিন্তু যাওয়ার ক্ষমতা নেই কারো। সাধারণ মাঝি আমি, নদীর ওপরে দেখার ক্ষমতা আছে, কিন্তু ভেতরে গিয়ে ছোঁয়ার ক্ষমতা যে আমার নেই। কিন্তু ইচ্ছে আমার গভীর, চেষ্টা করলে সবই সম্ভব। হয়তোবা জীবন দিয়েও চেষ্টা করব একটিবার ছোঁয়ার। হোমা তাই নাকি? আপনি দেখি অনেক সুন্দর করে কবিতাও বলতে পারেন। তার মানে আপনি কবি নাকি? আমি কবি না, কিন্তু কবির ছোট ভাই বলতে পারেন। আমার বন্ধু রাইটার, আর ওর থেকে মাঝে মাঝে কবিতা শুনি। ওই থেকে কিছু লেখা আপনাকে বললাম আর কি। বুঝলাম। আপনি যে আমাকে চিনতে পারছেন তা আমি ঠিক বুঝতে পারছি। বুদ্ধিমান লোকের ইশারাই যথেষ্ট। একটা কথা, আপনার বড় বোন যা করলো আমার ভাই তো প্রচুর রেগেছিল। আরে আপনাদের কোনো ধারণা নেই আমার বড় বোন কতটা ডেঞ্জারাস। আপনি বিশ্বাস করবেন না, আপনার মতো এবং কি আপনার বন্ধুর মতো এমন কত ছেলেকে যে আমার বোন পিটিয়ে সোজা করেছে তার কোনো হিসাব নেই। কেন, আপনার বোন পুলিশ নাকি যে ছেলে পিটিয়ে সোজা করে? মানে চোর ডাকাত? আরে আমার বোন পুলিশ না, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর একজন মানুষ। শুনলে তো আপনার এখনই হাঁটু কাঁপা শুরু করবে। ওমা তাই নাকি? তাহলে তো শুনতে হয়। তাহলে বলুন, আপনার বোন এমন কি করে যার জন্য আমার হাঁটু কাঁপবে? আমার বোন ইউনিভার্সিটির একজন টিচার, আরও খুবই ভয়ানক বলতে গেলে রাগী স্বভাবের একজন মানুষ। সামনে বয় কেউ কিছু বলতে পারে না, কিন্তু হ্যাঁ এটা ঠিক, আমার বোন কখনো কাউকে ভালোবাসেনি, এমনকি বিয়ে করতে চাচ্ছে না। আমার আব্বু অনেকবার বলেছে, কিন্তু এখনও বিয়ে করতে রাজি না। বলল যদি বিয়ে করবে। মনে মনে ভাবতেছি, আমার হিরো বন্ধু আবির কি পারবে ওর নায়িকাকে পটাতে? না মায়ের খেয়ে বসে থাকবে? আপনি আবার কি ভাবছেন? আমরা তো আগামীকালকে শহরে চলে যাব, এখানে ঘুরতে এসেছিলাম। এরপর ফারজানার সাথে কথা বলতে বলতে ওর ভার্সিটি সম্পর্কে জানলাম। আব্বু আম্মুকে বলে ওইখানে অ্যাডমিশন হতে হবে। রুমে শুয়ে আছি, তখনই ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। এত রাতে হারামি কল করেছে কেন তা বুঝলাম না। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, কিরে মামা, ঘুমিয়ে গেলি নাকি? এত রাতে তো তুই জেগে থাকিস না। কল করে আবার বিরক্ত করলাম না তো? প্রথম তো কল করে বিরক্ত করেছিস, তার উপর আবার জিজ্ঞেস করছিস যে বিরক্ত করলাম না তো। হরামজাদা, মস্কারি করার জায়গা পাস না তাই না? আরে না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আর বিরক্ত হলেও আমার কি। আচ্ছা যাই হোক, তোকে বলতে চাচ্ছিলাম যে আমি তো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব। ওরে আমার জানেমান, যার যার কথা বলছিলাম তোকে। তুই কি ওই ঝগড়াটে মেয়ের বোনের কথা বলছিস? তুই আর ভালো হলি না, শেষমেশ ওখানে কেন যাবি, আমার শ্বশুর বাড়িতে? বন্ধু কি বলবো, প্রেমে পড়ে গিয়েছে তাই যেতে হবে। আর আমাকে আঙ্কেল বলেছে তুই আগামীকালকে শহরে চলে যাবি। তোকে নাকি শহরের একটা ভার্সিটি অ্যাডমিশন করিয়ে দিবে। চাঁদু, তুমিও আমার সাথে যাবে, আর আমরাও একসাথেই হোস্টেলে থাকবো, এটা আব্বু বলে দিয়েছে। তোমার প্যারা নিতে হবে না। আরে বন্ধু, প্যারা নিচ্ছি না, বরঞ্চ খুশি হচ্ছে। আর তোর জন্য আফসোস লাগছে। মানে তোর কথা আমি কিছুই বুঝলাম না, একটু সুন্দর করে বলতো বাপ। আরে আমার জান পাখিটা যে ভার্সিটিতে থাকে, আমাদেরকে সেই ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিবে আঙ্কেল। আমাকে বললো, দেখলাম দুইটা নামই সেম। শালা, তুমি তো দেখি একদিনে দুই পাখি মারতে যাচ্ছ। ঠিক আছে, দেখা যাক কত দূর যায়। হারামজাদা, আগে থেকে নজর দিবি না, নালে কিন্তু তোর নজর ভালো না। আমি ভালোই জানি, খবর আছে কিন্তু। এখন কিন্তু বাসায় গিয়ে মারব। রাহাতের সাথে কথা বলে কলটা কেটে দিয়ে এরপর ঘুমিয়ে পড়ি। আবির ঘুম থেকে উঠ বাবা, সকাল হয়ে গেছে। তোকে এখন যে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। রেডি হয়ে নে, তোর মা সব কিছু গুছিয়ে রেখেছে। তোকে এখনই ভর্তি করিয়ে দিয়ে আসবো। রাহাত এসে বসে রইল আমাদের বাসায়। ওর বাবা যেতে পারবে না, অসুস্থ, তাই আমাকে নিয়ে যেতে হবে। কি আর করার আছে। আব্বুর কথা শুনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। এরপর সব কিছু গোছগাছ করে আমরা বের হব। আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু কান্না করে দিল, কারণ কখনো এত দূরে যায়নি আম্মুকে ছেড়ে, তাই আম্মু কান্না করছে। আম্মুর এমন অবস্থা দেখে আব্বু রেগে আম্মুকে বলে ওঠে, হয়েছেতে কি? তোমার ছেলেটা মাত্র কিসের জন্যই তো যাচ্ছে। এখানে সারা জীবন তো আর ঢাকায় থাকবে না, আর ওখানে পড়াশোনা করবে, অন্য কিছু না, ঠিক আছে? এখানে পড়াশোনা করো হবে না, তাই ঢাকায় পড়াশোনা হবে বলে ওকে আমি হোস্টেলে দিয়ে আসবো। তুমি এভাবে কান্না করে আমাদের দিনটা খারাপ করো না। রাহাত অনেক আগেই রেডি হয়ে আমাদের বাসায় পৌঁছেছিল।
এরপর আমরা সবাই গাড়ি করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আব্বুর চেনা জানা একটা ভার্সিটি আছে, ওখানে তার একজন বন্ধু ভার্সিটির প্রিন্সিপাল, তাই ওই ভার্সিটিতে আমাদের অ্যাডমিশন করিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দুইজন ওই ভার্সিটিতে গিয়ে কোনো ঝগড়া করবি না বা কারোর সাথে কোনো মারামারি এমন ধরনের। যদি আমি কোনো খবর পাই তাহলে দুটোকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিব। আঙ্কেল আপনি তো জানেন আমি কেমন, আমি তো ঝগড়ার মধ্যে একদমই নেই। আবির বরঞ্চ আমাকে নিয়ে যায় এসবের মধ্যে। হরমজাদা আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছে, ওকে একবার পাই তারপর তোকে দেখাবো। প্রায় 5 ঘন্টা পর আমরা ঢাকায় এসে পৌঁছাই। এরপর আমরা সোজা একটা ভার্সিটিতে চলে যাই। ভার্সিটিটা বেশ বড় আর ক্যাম্পাসটা অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। ভালো করে তাকিয়ে দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ডেফোডিল ইউনিভার্সিটি। ব্যাস, এটা অনেক সুন্দর, বিশেষ করে ক্যাম্পাসটা বেশ ভালো লেগেছে, তাই আমি আব্বুর পেছনে যেতে লাগলাম। এরপর আমরা একটা অফিসের মধ্যে যাই, ওখানে দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আব্বু বলল, কিরে বন্ধু, কেমন আছিস? ভুলে গেছিস নাকি এতদিন পর তোর সাথে দেখা? আরে বন্ধু, তুই একটিবার কল করলি না যে তুই ভার্সিটিতে চলে আসলি, তারপরে না হয় এখানে আসবি, আগে এখানে চলে আসলি। ছেলেগুলোকে নিয়ে এত জার্নি করে ওরা আবার এখানে আসলো। না, আমি ওদেরকে অ্যাডমিশন করিয়ে দিয়ে বাড়িতে চলে যাব। আসলে কিছু কাজ পড়ে আছে, আজকে আমার কিছু মাল শিপমেন্ট যাবে, তার জন্য আমাকে আবার বাড়িতে যাওয়াটা খুব জরুরি রে। তার জন্য এখানে চলে এসেছি, একদম তোর কাছে, কাজটা শেষ করেই চলে যাব। সেটা কেমন কথা বলছিস তুই? আজকে আসছিস আবার চলে যাবে? এখনো বাড়িতেও যাসনি? আর তোর ছেলেগুলো আজকে থেকে আমার বাড়িতেই থাকবে? না, ওখানে থেকে পড়াশোনা হবে না, তাই আমি ভাবছি ওদেরকে হোস্টেলের মধ্যেই রাখতে হবে, কারণ বাড়িতে থেকে পড়াশোনাটা করাটা মনে হয় উচিত বলে হবে না। এসব কি বলছিস তুই? আর তোর ছেলে আর আমার ছেলের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? তোর ছেলে বাইরে থাকবে না এটা তো মেনে নিতে পারছি না, ও আমার বাসাতেই থাকবে। রে গাদারাম, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আঙ্কেলের পা ধরে সালাম কর। বুঝতে বাকি রইল না উনি যে আব্বুর বন্ধু। আমি সালাম করব, তখনই আঙ্কেল আমার উদ্দেশ্যে বলে ওঠে, থাক বাবা, এসবের কোনো প্রয়োজন নেই। তো ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আমার মেয়েটা তো এবছর মাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট করলো, এবার এই ভার্সিটির মধ্যে ইংলিশ টিচার হিসাবে আছে। আমাদের নীলামা অনেক বড় হয়ে গিয়েছে, আমি ওর সাথে এখনো দেখাই করিনি। যদি একটিবার শুনতে পারে যে রফিক আঙ্কেল এসেছে আর তুই আমাদের বাসায় যাসনি, তাহলে চিন্তা কর আমার মেয়ে কী করবে। এমনি তো প্রতিদিন কল করে বলে তুই কেন আসিস না, শুধু তোর ছেলেকে নিয়ে আসতে বলে। আরে ছেলে মানুষ আছে এখানে, ওদের সামনে কি বলছিস? যা তোরা বাইরে গিয়ে ক্যাম্পাসটা দেখ, এরপর তোদেরকে হোস্টেল দেখিয়ে দিবে তোর আঙ্কেল, ঠিক আছে? আমরা কিছুক্ষণ কথা বলি, এরপর ওখান থেকে আমি বাড়িতে চলে যাব। আব্বু আর আঙ্কেল কি বলছে কিছুই বুঝলাম না, তাই আব্বুর কথা শুনে আমি আর রাহাত আমরা দুজনে অফিস থেকে ভার্সিটির বাইরে চলে আসলাম। ভার্সিটিটা আমরা দুজনে ঘুরে ঘুরে দেখছিলাম, নতুন ভার্সিটি, কিছুই চিনি না, অচেনা জায়গা, তাই দেখতে লাগলাম চারপাশটা। আব্বুর কথা অনুযায়ী মনে হয় আমাকে আঙ্কেলের বাসায় থাকতে হবে, আর রাহাতকে মনে হয় হোস্টেলে ব্যবস্থা করে দেবে। আরে আমরা তো অনেক আগেই সিদ্ধান্ত করেছি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব, কিন্তু তুই তো ছেলেটাকে কিছু জানাস না মনে হয়। পাগল হয়েছিস নাকি? ওকে সব জানালে কি করবে? আর তুই এখন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? যখন হবে তখন দেখা যাবে, এখন ও এখনও ছোট আছে, আর তোর মেয়ে তো ওর থেকে প্রায় 3 বছরের বড়, তাই এসব এখন এত সহজে হবে না। পড়াশোনাটাও শেষ করুক তারপরে। তুই যাই বলিস না কেন, আমার জামাই কিন্তু আমাদের বাসায় থাকবে, তোর কথা আমি কিন্তু শুনবো না। আরে বাবা ছেলেটা তো এখন তোর, তুই যা ইচ্ছে তাই কর। আমি এখন আর কিছু জানি না, বাড়িতে যাব, আমার দায়িত্ব ছিল, পালন করেছি। এখন আমি তোর কাছে উঠিয়ে দিয়েছি, তুই এবার ওকে মানুষ কর, গাধা পিটিয়ে যদি মানুষ করতে পারিস কর। চারপাশটা ঘুরে দিয়েছি, শুধু সুন্দরী মেয়ে দেখে যেন পানটা জড়িয়ে গেল। আহা, কতগুলো যে মেয়ে পটাতে পারবো, এর থেকে শান্তি আর কি মনে হয়। আমি আর রাহাত আমরা দুজন এসব দেখছিলাম। আব্বু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, আবির আর রাহাত, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? কোনো কিছুর সমস্যা হলে অবশ্যই তোমার আঙ্কেলকে বলবে, উনি সব কিছু করে দিবে। রাহাত তুমি হোস্টেলে থাকবে, আর আবির মনে হয় তোমাকে ছাড়বে না, তোমার আঙ্কেল ওদের বাসায় থাকতে হবে।
আমি কথা বলেছি আর আমি এখন যাচ্ছি। আব্বু কথাটা বলে আমার হাতে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। আমি আর রাহাত আমরা দুজন ক্যাম্পাসে হাঁটতে লাগলাম। তখন রাহাতের উদ্দেশ্যে বলি, ওই যে দেখা যাচ্ছে একটা মেয়ে, চিনলাম মনে হয় না তো, ভালো করে তাকিয়ে দেখতো। আবিরের কথায় পেছন ঘুরে তাকিয়ে দেখি যে সেই মেয়েটা। দেখে যেন মনের ভেতরে একটা প্রশান্তি জেগে উঠল। দৌড়ে ফারজানার কাছে যেতে লাগলাম। শালা মাইয়া পায়া নিজের বন্ধুকেই ভুলে গেলি? চা হারাম দাদা, তোর সাথে কোনো কথাই নেই। ঘরের দিকে তাকিয়ে দেখি প্রায় 12টা বাজে। আস্তে আস্তে করে দেখলাম সব ভার্সিটির যত ছেলে মেয়ে আছে সবাই ক্যাম্পাস থেকে নিজেদের ক্লাসে প্রবেশ করছে। আমাদের আজকে প্রথম দিন, কিন্তু এখন মাত্র অ্যাডমিশন হলো। ক্লাস কোথায় তাও জানি না। আজকে আমাদের ক্লাস হবে কি হবে না তাও বলতে পারছি না। ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছি, যেহেতু নতুন এইসব ভেবে আমি ক্যাম্পাসটা দেখছিলাম। তখনই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে আসে আর আমার সাথে ধাক্কা লাগে। মেয়েটা ঠাস করে পড়ে যায় আমার উপর। মেয়েটাকে দেখে তো আমি একদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি অপরূপ সুন্দরী মেয়েটা! মেয়েটার দিকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। তখনই মেয়েটা আমার ওপর থেকে উঠেই, অসভ্য বদমাস ছেলে, মেয়ে মানুষ কখনো দেখিসনি নাকি? এক মিনিট দাঁড়া, তোকে তো চেনা চেনা লাগছে। তুই তো সেই ছেলেটা ওই দিনের, যেদিন গ্রামে গিয়েছিলাম, তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। বদমাইশ ছেলে, তুই আমার পিছু করতে করতেই ঢাকা পর্যন্ত চলে এসেছিস। ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওই ফর্সা করা সেই মেয়েটা রূপবতী গুণবতী কিনা যায় না, ঝগড়া আছে তা ঠিকই জানি। এই দেখুন, আপনি কাকে বদমাইশ বলছেন? আর আমি আপনার পিছু করতে যাব কেন? আপনি কোন দেশে রাজকন্যা যে আপনার পিছু করতে যাব? আপনার তো একদম পেতনির মতো লাগে। কি বললি বদমাস ছেলে? আমাকে পেতনির মতো লাগে মানে? তোর বউ পেতনি, 14 গোষ্ঠী পেতনি, আমাকে পেতনি বললি মানে? শয়তান খাচ্চর বেড়া একটা। আপনার মতো খাচ্চর বদমাইশ আর বাদরের বউ কখনো দেখিনি। তুই কাকে বাদর বলছিস? হ্যাঁ, আসলে কি বলবো, ঝগড়াটা মেয়েদের সাথে ঝগড়া করাটাই হচ্ছে মহাবড় একটা বিপদ। ওরা আসলে বউ কার দেখতে হবে না, বাদরের, এরপর হচ্ছে কি হনুমানের। আমার শরীরটা এখন রেগে ফুলে যাচ্ছে। এত অপমান কখনো আমাকে কেউ করেনি। এখন মনে হচ্ছে ছেলেটাকে একদম ধরে গলার টিপে মেরে ফেলি। আমার কথা শুনে মেয়েটার ফর্সা মুখ একদম লাল হয়ে গিয়েছে। মেয়েটা যখন আমাকে মারার জন্য তেড়ে আসে তখনই দেখলাম প্রিন্সিপাল স্যার নিজের রুম থেকে বের হচ্ছে। ওনাকে দেখে মেয়েটা আমার কাছে আসলো না, ওখান থেকে সোজা হনহন করে কেটে গেল। আজকে প্রিন্সিপাল স্যারের জন্য না তুই বেঁচে গিয়েছিস, তা না হলে তোর কি হাল হতো তুই নিজেও জানিস না। তুই এই নীরা চৌধুরীকে কি বললি? বাদরের বউ? তোর খবর আছে, শয়তান ফাজিল বিল্লি একটা। তখনই পেছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে ওঠে, আবির চলো আমার সাথে, বাসায় চলো। রাহাতকে ওর হোস্টেল দেখিয়ে দেওয়ার জন্য একটা ছেলেকে বলেছি, ওর জন্য চিন্তা করা লাগবে না। আঙ্কেলের কথা শুনে ওনার সাথে ওনার গাড়িতে উঠে বসি। এরপর উনি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে লাগলো। একটু সময় পর একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। আঙ্কেলের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করতেই তখন মাঝবয়সী একজন বৃদ্ধ মহিলা আমাদেরকে দেখে নিচে নেমে আসে। এরপর আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, ছেলেটা কে? ওনাকে তো এর আগে কখনো দেখিনি। আরে ওকে তুমি চিনতে পারলে না? আরে ও হচ্ছে গিয়ে রফিক ভাইয়ের একমাত্র ছেলে, আমাদের আবির বাবা। ভুলে গেলে তুমি ওকে? আরে তুমি আগে বলবে না এটা আমাদের আবির বাবা? কত বড় হয়ে গেছি আর দেখতে এখন অনেক, মাশাল্লাহ। চলো বাবা, তোমাকে রুম দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া করবে। আন্টি আমাকে একটা রুম দেখিয়ে দেয়। রুমটা অনেক সুন্দর করে গোছানো। এরপর আঙ্কেল আর আন্টি আমাকে জোর করে অনেক খাবার খাওয়ালো। পেট ভরে খেয়ে আমি রুমে এসে বিশ্রাম নিতে লাগলাম। এত খাবার খাওয়ালো মনে হচ্ছে আমি তাদের জামাই, আর সবগুলো খাবার আমার পছন্দেরই ছিল। কেমন আছো? তোমাকে হঠাৎ করে এখানে দেখতে পাবো আশা করিনি। ভেবেছিলাম হয়তো খুঁজতে অনেক কষ্ট হবে। আমিও তো বেশ অবাক হচ্ছি তোমাকে হঠাৎ করে এখানে দেখে। তুমি মাত্র বলে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এভাবে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব আশা করিনি। সত্যিই আমাদের মধ্যে কত মিল রেখেছ। প্রথম দেখা, এরপর আবার একই ভার্সিটি, হয়তোবা আমাদের সাথে একটাই মিল রেখেছে। হোমা, তাই নাকি? তাহলে কি এমন মিল রেখেছে একটু শুনি। কেন? সহজ ভাষা মাত্র 3টি শব্দে বোঝানো হয়। কি করব মশাই, আমি তো বুঝি না, একটু বুঝিয়ে বলেন, তারা হলে বুঝতে সুবিধা হয়। ফারজানা যেন বুঝেও না বোঝার ফান করছে। যাই হোক, ওকে কোনো এক সময় প্রপোজ করবো, তাই কথা ঘুরিয়ে বলে উঠি। না কিছু না, আপনাদের ভার্সিটিতে এসেছি, আপনাদের নিজেদের এলাকার নিজেদের ভার্সিটির কিছু খাবেন না? ও সরি, আমি ভুলেই গিয়েছি কথা বলতে বলতে। আচ্ছা চলো, ওই সামনে একটা কেপি আছে,
ওখানে বসে না হয় কফি খাই? আমি ফারজানার সাথে যেতে লাগলাম, তখন ফারজানা বলে ওঠে, আমি কিন্তু ইউনিভার্সিটির প্রিন্সিপালের মেয়ে, তাই ঠিকভাবে আমাকে কথা বলো, না হলে কিন্তু আশেপাশে মানুষ দেখতে চাও, সবাই কিন্তু তোমার নামে কমপ্লেন দেবে। আরে আমি মানুষকে পাত্তা দিই নাকি? কে কী ভাবছে এইসব দেখার? আমার সামনেই যদি ভয় পেতে হয়, আমি সেই মানুষটা, ভয় পাওয়া আমার মধ্যে শোভা পায় না। হোমা, তাই নাকি? আপনার তো দেখি অনেক সাহস মশাই। সাহসটা আমার বরাবরই বেশি। ফারজানা এত সময় ধরে খেয়াল করলাম না ও একটা নীল জামা পরে এসেছে। ওকে যেন নীল পরীর মতো লাগছে, যেন মনে হচ্ছে একটা পরী আমার সামনে বসে কফি খাচ্ছে। তখনই মনে হলো প্রিন্সিপালের কথা। প্রিন্সিপাল তো আবিরের বাবার বন্ধু। তখন ওর উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা তুমি কি রফিক সাহেবকে চেনো? হ্যাঁ, চিনব না কেন? উনি তো আমার বাবার ছোটবেলার বন্ধু। এক কথায় বলতে গেলে তারা দুজন অনেক ভালো বন্ধু। অনেকবার তো রফিক আঙ্কেল আমাদের বাসায় এসেছে। তারা যখনই ঢাকায় আসে, তারা দুইজন বেশ আড্ডা দেয়। হাব্বু তো ওনার কথা শুনে আর ভার্সিটিতে আসতেই চায় না। আমার জানা অনুযায়ী রফিক আঙ্কেল আব্বুর একদম দ্বিতীয় ভাইয়ের মতো বন্ধু। এক মিনিট, তুমি কি তাহলে রফিক আঙ্কেলের ছেলে? ফারজানা কেমন জানি না রহস্যময় কথাটা বলল। দেখলাম ওর কেমন জানি না চিন্তার বাজরেখা বসে গিয়েছে কপালের মধ্যে, চোখের মধ্যে কেমন জানি না একটা চিন্তা জমে আছে। তখন আমি ওর চিন্তামুক্ত করার জন্য ওর উদ্দেশ্যে বলি, আরে না না, তেমন কিছুই না। আসলে ওই দিন আবির আর তোমার বড় বোনের সাথে ঝগড়া হয়েছিল না? ও, ওই দিনের ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, ও তো ওখানে, সাথে এখানে কিসের সম্পর্ক? আমার বন্ধু আবির হচ্ছে কি রফিক আঙ্কেলের একমাত্র সন্তান, তার কথাই বলছিলাম তোমাকে। মনে মনে বলতে লাগলাম, তাহলে আপু শেষমেশ তার ছোটবেলার জামাইয়ের সাথে ঝগড়া করেছে আর তাকে বলেছে সাহেস্তা করবে। আপু একটু বড্ড বোকা। যদি জানতে পারে তাহলে মনে হয় শাস্তির বদলে তাকে কিস করবে। আরে তুমি আবার কি ভাবতেছো? না না, কিছু না। তোমার তো আবার হোস্টেলে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। খাওয়া দাওয়ার পর চোখটা লেগে গেল, তাই ঘুমিয়ে পড়লাম। ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে, কি বলো মমতা? ঠিক বলেছ, সেই ছোটবেলায় দেখেছিলাম আবিরকে, এখন অনেক বড় হয়ে গেছে। আমি ভাবতেছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের চার হাত এক করে দিতে পারলে আমি শান্তি পাই। তোমার মেয়ে তো সুন্দরী কম না, কত জায়গা থেকে তো বিয়ের প্রস্তাব আসছে। তাই এ ফাঁকে যদি ওদের বিয়েটা সেটা দেওয়া যায় তাহলে ঝামেলা হয় না। ছেলেটা মাত্র ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিল, কিছুদিন যাক, এরপর দেখা যাক, তারপর না হবে। বিকেলে ঘুমিয়ে আছি, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তখন রাহাত বলে ওঠে, কিরে হারামি, তুই কি এখনো ঘুমিয়ে আছিস নাকি ঘুম থেকে এখনো উঠছিস না? ভালো লাগছিল না তাই ঘুমিয়েছিলাম। আমার জান পাখি কিন্তু তোদের বাসায় থাকে, তাই ওর দিকে একটু খেয়াল রাখিস। তোর কথা ঠিক আমি বুঝতে পারলাম না, কি বলছিস তুই? আরে আমাদের মেহেরা আঙ্কেলের মেয়ের সাথে তো আমি প্রেম করি, সেটাই বলছিলাম তোকে। ও আচ্ছা, তাই নাকি? হরামজাদা, তাহলে তুই প্রিন্সিপালের মেয়ের দিকে নজর দিলি, ভালো হলি না আর। তোর সাথে থেকে আবার ভালো হওয়ার চিন্তা করছিস তুই? হরামজাদা, এখন এখানে আমার দোষটা কোথায়? তুই তো নিজে থেকেই খারাপ, শালা জন্মের পর থেকেই তো খারাপ হয়ে আসছিস। তুই তো ভালো আর কই ছিলি? এত বড় অপমান, এত বড় অপমান তো আর মেনে নিতে পারছি না রে। তোমার অপমান মেনে নেওয়া লাগবে না, কচু গাছের তলে ফাঁসি দাও। ধুর হারামজাদা। রাতে সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। মাত্র ঘুম থেকে উঠেছি, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদের উপরে উঠে তো আমি একদম অবাক, কারণ ছাদের মধ্যে সব জায়গায় আমার পছন্দের ফুল গাছ সাজানো। এটা দেখে আমি যেন খুশিতে আত্মহারা হয়ে গেলাম। এত সুন্দর করে সাজানো, এবং কি আমার মনের মতো যে ফুলগুলো আমি পছন্দ করি ঠিক সেই ফুলগুলোই সাজানো আছে। খুশিতে আমি একটা ফুলের কাছে গিয়ে ফুলটা হাত দিয়ে ধরলাম। তখনই পেছন থেকে কেউ মেয়েলি কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, এই, কে আপনি? আপনার সাহস কি করে হয় এখানে ছাদে ওঠার? আপনি আমার ফোনে হাত দিয়েছেন? কে কে আপনি? আমাকে ছাদে উঠতে কে বলেছে? মেয়েটার কথা শুনে আমি ভয় পেয়ে পেছন মোড়ে তাকিয়ে দেখি যে মেয়েটার কেউ না, ওই দিনের ঝগড়াটে মেয়েটা। তখনই মেয়েটা আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর রাগে গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই? আপনি? মেয়েটা তখনই আমার শার্টের গলাটা চেপে ধরে। এরপর রাগে গলায় চিৎকার করে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই গ্রাম থেকে শহরে এসেছিস, তারপর আবার ভার্সিটিতে, এরপর এখন আমার বাসা পর্যন্ত চলে এসেছিস। তুই আসলে কি চাস?
এখানে কি জন্য এসেছিস? তোর মতলবটা কি? তোর মতো ছেলেকে চেনা আছে আমি। আপনি এভাবে গলা চেপে ধরেছেন কেন? আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি গুন্ডি নাকি? আর এটা আমার আঙ্কেলের বাসা। আমি এখানে আসবো না না আসবো তা আপনাকে বলতে বাধ্য নই। আপনি আমার কলার ছাড়েন। আমার পাশে এসেছো, তারপরে আমার উপরেই, আমার মুখের উপরে কথা বলো? সাহস কি করে হয় তোমার? এত সাহস কোথায় পেয়েছো? একটা ছেলে তোমার আবার মুখে মুখে কথা বলো? এই যে নিজেকে বড় দাবি করছেন, আপনি নিজেই একটা পিচ্ছি। পিচ্ছিদের মতো কথা বলেন। কি? তোর তো সাহস কম না? আমাকে পিচ্চি বলিস? তুই আমার থেকে বয়সের ছোট, আর তুই আমাকে পিচ্চি বলছিস? আমাদের ঝগড়ার মধ্যে তখনই দেখলাম আঙ্কেল আন্টি চলে আসে। কি হয়েছে? এইভাবে এখানে ঝগড়া কিসের? বাবা বাসায় চোর ঢুকেছে। তোমরা কি কোথাও দেখতেও পাও না যে বাসাতে গিয়ে এসেছে, কে যাচ্ছে? দারোয়ান কোথায়? আজকে ও চাকরি আমি ছাঁটাই করব, ওকে বাসা থেকে বের করব। আরে করছিস কি? আবিরের শার্টের কলার ধরে রেখেছিস কেন? আর চোর কাকে বলছিস? আবির মানে? তোমাদের কথা তো কিছু বুঝলাম না। ও বাসায় না বলে ঢুকেছে, আমার ছাদে এসেছে। ও সাহস কি করে হয়? তখনই আঙ্কেল শয়তান মেয়েটার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে দেয়। এরপর বলে ওঠে, ওর শার্টের কলারটা এভাবে চেপে ধরলি কেন? কি তুই চিনতে পারলি না? আব্বুর কথা শুনে অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রইলাম। তখন আব্বু আবারও বলে ওঠে, আরে এটা তো রফিক আঙ্কেলের ছেলে আবির, তুই ওকে ভুলে গেলি? কথাটা শুনে আমি যেন হাঁ হয়ে রইলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আবির, আর আমি ওর সাথে এমন করলাম। আসলে ও অনেকটা দুষ্টু হয়ে গিয়েছে। আবার গলাটা চেপে ধরলাম আর বলে উঠলাম, তুই আগে বলিসনি কেন যে তুই ওই রফিক আঙ্কেলের ছেলে আবির? আপনি আমাকে কিছু বলতে দিয়েছেন নাকি? সেই শুরু থেকে আমাকে মেরেই যাচ্ছেন। গালে হাত দিয়ে বললাম। দেখলাম নীলাপুর মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। ওনাকে দেখলে তো এখন যেন লজ্জাবতী লাগছে। আব্বু আম্মু আমার এমন অবস্থা দেখে তারা হাসতে হাসতেই মিলিয়ে গেল। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। লজ্জায় দাঁড়িয়ে রইলাম। তখন আমি ভাবলাম যে আমি তো করছিনি, ওর আমি কেন লজ্জা পাবো? তাই ওর উদ্দেশ্যে বলি, সরি, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমারই ভুল হয়েছে ওই দিন। আপনার সাথে এইভাবে আমার এমনটা করা উচিত হয়নি। কথার মধ্যে তখনই হঠাৎ করে আবার রেগে যায়। রেগে গিয়ে শার্টের কলারটা চেপে ধরে। এরপর রাগী গলায় আবার বলে ওঠে, এভাবে কয়টা মেয়ের সাথে করেছিস ঠিকভাবে বল? আর তোর গার্লফ্রেন্ড কয়টা রেখেছিস? সত্যি করে বল, না হলে কিন্তু এখানে মেরে তোকে পুঁতে ফেলবো। আর আপনি কি? তুই আমাকে তুমি করে বলবে, আর নীলা বলে ডাকবে। যদি না ডাকো তাহলে কিন্তু এখনই ছাদ থেকে ফেলে দেবো। ওর এমন হঠাৎ করে ভয়ঙ্কর রূপ দেখে আমি তো আরও বেশি ভয় পেয়ে উঠলাম। আমি কখনো আশা করিনি যে নীলা আপু এতটা রাগী হবে। আর আমি শুনেছি উনি একটু রাগী, কিন্তু এতটা রাগী কখনো ভাবিনি। আমার যেন গলা শুকিয়ে গেল। আমি ভয়ে ভয়ে বললাম, সত্যি আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, কারোর সাথে এমন কিছুই হয়নি। আর আমি ঠিক আছে, আমি তুমি করে বলবো। প্লিজ আমার শার্টের কলারটা ছাড়ো, আমার খুব ভয় লাগছে। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর হ্যাঁ, আমি আর যদি দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে দেখি বা কারোর সাথে কথা বলতে দেখি তাহলে তোমার খবর আছে। এখন যাও, সুন্দর করে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। বাপরে বাপ, যেরকম একটা মেয়ে! আমি তো ভয়ে আধমরা হয়ে গেলাম। আমি নিচে আসতেই আঙ্কেল আন্টি আমাকে খাবার বেড়ে দেয়। আমি খাবার খেয়ে উপরের রুমে শুয়ে পড়লাম, কারণ আগামীকালকে আবার ভার্সিটি আছে। আবার পেয়েছি যা, এটা কত বড় হয়ে গেছে। ওকে এখন যেন এক প্রিন্সের মতো লাগে, তামিল সিনেমার নায়কের থেকে কম না। ওকে এত ভালো লাগে কেন? সকালবেলা ঘুমিয়ে আছি, ঘুমটা ভেঙে যায় কারণ চুলের পানি চোখে পড়তে। তখনই দেখলাম নীলা আমার ড্রেসিং টেবিলে সামনে এসে আমারই সামনে চুলগুলো ঠিক করছে, আর চুলের পানিগুলো আমার চোখে পড়ছে। মনে হচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরি। নীলা পেছন ঘুরে তাকানোর আগে ঘুমানোর ভান ধরি। তখন নীলা কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ঘুমের ভান ধরে শুয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমাদের এখনই ভার্সিটিতে যেতে হবে। আমি ঘুম ঘুম চোখে নীলার দিকে তাকাতে আমি যেন নীলার প্রতি ক্রাশ খেলাম। নীলাকে যেন আজকে অপরূপ সুন্দর লাগছে। সূর্যের কিরণ ওর মুখে পড়তেই সৌন্দর্যর আবির্গণ বেড়ে গিয়েছে। আমি যেন অপলক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ওর এই মিষ্টি মুখটা আমার কাছে এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। কি হলো, মাথা মোটা নাকি? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি রেডি হও, আমি এখনই গেলাম। শয়তানটা তাকিয়ে থাকলো আমার। জানি না মনের ভিতরে কেমন যেন তোলপাড় হয়ে গেল। পাগল একটা, এভাবে কেউ তাকায় নাকি? ঘুম থেকে উঠে আমি রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে নিচে আসতেই দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে। তখন নীলা রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, এত সুন্দর করে তোমাকে সেজেগুজে বের হতে কে বলেছে? সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে থাকবে, তাই না?
কোথায় সুন্দর করে সেজে আসলাম? কই, আমি যেমন তেমনই তো আছি, শুধু আজকে নতুন শার্টটা নিয়েছি, এটাই পরেছি। কই, আমি তো দেখছি সব কিছু ঠিকঠাকই আছে। আর তুমি এভাবে বলছো কেন? মেয়েরা আমার দিকে তাকাবেই বা কেন? আমি আবিরের চুলগুলো এলোমেলো করে দিই। এভাবেই ঠিক আছে, আর কখনো সেজে গুজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝি না ভাবতেছো? এভাবে সুন্দরভাবে স্টাইলিশভাবে যাবে আর মেয়েরা তোমার দিকে শুধু তাকিয়ে থাকবে। তাকালে কি হবে? মেয়েরা আমার দিকে তাকাতেই পারে। আর আমি তো এখনো সিঙ্গেল, আমারও তো ইচ্ছে করে একটা মেয়ের সাথে প্রেম করার। একদম চুপ! বললাম না, প্রেমের কথা একটিবার যদি বলিস তাহলে কিন্তু থাপড়ে তোর দাঁত সবগুলো ফেলে দেবো। কি এমন বললাম যার জন্য আমাকে থাপ্পড় মারলো? আর আমি প্রেম করলে ওর কি? এমন করছে কেন? আমাকে বইয়ের মতো শাসন করা, ওর এমন করার কারণ কিছুই তো বুঝতে পারছি না। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি। কি আর করার, আমি নীলাপুর সাথে যেতে লাগলাম। রোডে এসে তখন নীলাপু বলে ওঠে, আমরা এখন থেকে শুধু রিক্সায় করে যাব, গাড়িতে যাব না, বুঝতে পেরেছো? আমি যেন বাধ্য ছেলের মতো নীলাপুর সব কথা মেনে চলছি। একটু সময় পর একটা রিক্সা আসে। তখনই রিক্সায় নীলাপু আর আমি দুজনেই উঠে বসি। রিক্সা করে আমি আর ও যাচ্ছি কি, এমন একটা রোমান্টিক ফিলিং হচ্ছে, বলে বোঝাতে পারবো না। আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি শুধু বারবার ওর দিকে তাকাচ্ছি, কিন্তু শালা একটা আনরোম্যান্টিক আমার কাছে আসেও না। ধমক দিয়ে বলে উঠি, কি হলো, এত দূরে করে বসে আছো কেন? আচ্ছা শো। নীলাপুর আর আমি ওনার কাছে চলে আসি, পাশাপাশি বসে পড়ি। ওনার হাতের সাথে আমার হাত লেগে যায়। তখনই দেখলাম নীলা আপু অবাধ চুলগুলো আমার মুখের সামনে এসে পড়তে লাগলো। আমার চুলগুলো আমার মুখের সামনে থেকে সরিয়ে দিতে লাগলাম। অন্যরকম একটা ফিলিংস লাগলো। আমি তো নীলা আপুর প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে নীলা আপুকে ছাড়া আর বাঁচবো না। সিনিয়র মেয়ের প্রতি এতটা ভালোবাসা আমার যে জেগে যাবে কখনো আশাই করিনি। কিছুক্ষণ পর আমরা ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। আমি আর আবি দুইজনই ভার্সিটি থেকে নামতে দেখলাম মেয়েরা কিভাবেই ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওদের চোখ দুটো এখনই একদম অন্ধকার করে দিই। কখনো ছেলে দেখেনি নাকি আমার জানের দিকে এইভাবে নজর দিতে হবে? কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। সামনে আসতেই দেখলাম অনেকগুলো মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখি, না, আমার দিকে তাকিয়ে আছে কী রে ভাই? এভাবে তাকানোর কি আছে? এমনিতেও নীলাপু যে পরিমাণ রেগে আছে, এসব দেখলে তো কখন যে আমাকে জুতো পেটা করে আল্লাহ জানে। তখনই দেখলাম নীলাপু রেগে আছে। আমি কি করব? তাই ভিতরে ভিতরে দিলাম, তো পেছন থেকে দেখতেছি নীলাপু বলছে, পালিয়ে আমার থেকে যাবি কোথায়? তোর সাথে আবার আমার দেখা হবে, কথাটা বলি ভার্সিটির ভিতরে প্রবেশ করি। আল্লাহ বাঁচাইছে। এগুলো ভাবতে ভাবতে আমি পেছন করে তাকাতে তাকাতে ভিতরে ঢুকছিলাম। তখনই কারোর সাথে ধাক্কা লাগে, কেউ আমার উপরে পড়ে যায়। সামনে একটা ছেলের সাথে ধাক্কা লাগে, আমি ছেলেটার ওপর পড়ে যাই। ছেলেটার দিকে তাকাতেই যেন আমার চোখ দুটো ছেলেটার চেহারার দিকে ডুবে যায়, কারণ ছেলেটা খুবই মায়াবী। আর প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গেলাম, এক কথায় ক্রাশ খেলাম। সকালবেলা মনে হয় ঘুম থেকে উঠে থাপ্পড় খেতে হবে। আমি লাফ দিয়ে উঠে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে সরি, আমি খেয়াল করিনি, আমি আসলেই দুঃখিত। বুঝতে পারিনি আপনি হঠাৎ করে কোথা থেকে চলে এসেছেন, আমি খেয়ালই করিনি। না না, ঠিক আছে, সমস্যা নেই। আমি নিজে একটু তাড়াহুড়ো করে আসছিলাম, তো তাই হয়তো বা ভুলবশত ধাক্কা লেগে গিয়েছে। কিন্তু আপনাকে তো এই ভার্সিটিতে এর আগে দেখিনি আমি। মেয়েটার কথা শুনে অবাক হলাম, কারণ এই সময় অন্য কেউ হলে তো দু চারটা থাপ্পড় আমার গালে লেগে যেত। কিন্তু মেয়েটা কিছুই বললো না, বরঞ্চ হাসি মুখে জিজ্ঞেস করলো। তাই আমি স্বাভাবিক হয়ে মেয়েটার প্রশ্নের উত্তরে বলে উঠি যে আসলে এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি, এই তো ফার্স্ট ইয়ারে। তাই নাকি? তাহলে তো আমরা একই ভার্সিটিতে এবং কি প্লাস একই ক্লাসে দুজনেই। মেয়েটা আমার সামনে হাত বাড়িয়ে বলে ওঠে, আমি শ্রাবণী, আমরা যেহেতু একই ক্লাসে তাহলে আমরা আজকে থেকে ফ্রেন্ড। ঠিক আছে, আমরা যেহেতু একই ক্লাসে তাহলে বন্ধুত্ব হওয়াই যায়। কথাটা বলে হাত বাড়িয়ে দিলাম শ্রাবণীর সামনে। এরপর দুজনে বন্ধুত্ব করলাম। তখনই খেয়াল করলাম যে রাহাত কি যেন করছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে ডাক দিলাম। তখনই রাহাত আমাকে দেখে দৌড়ে এসে বলে ওঠে, কিরে ভাই, এত দেরি করলি কেন? আর সে কখন তোর জন্য অপেক্ষা করছে পাশিরনিকে? রাহাতের সাথে পরিচয় করে দিলাম শ্রাবণীর। এরপর আমরা তিনজন মিলে একটা গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলাম। তখন রাহাত বলে ওঠে, ফারজানা দেখলাম আজকে আসেনি, কি হয়েছে? এত দেরি হচ্ছে কেন বুঝলাম না। সকালে দেখলাম আন্টি অনেক ডাকাডাকি করছে, ও ঘুমিয়ে আছে। রাত মনে হয় তোর সাথে কথা বলেছে, হরামজাদা।
তুই মেয়েটাকে শান্তিতে ঘুমাতে দিয়েছিস? সারা রাত তো কথাই বলেছিস। নয়া প্রেমের স্বাদ লেগেছে বন্ধু, তাই তো এমনটা হয়েছে। কি করব বল। আর সত্যি বলতে ওকে আমার প্রপোজ করে দিতে ইচ্ছে করছে। আমাদের কথার মাঝে তখনই শ্রাবণী আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, রাহাত, আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে তুমি আর দেরি করো না। যদি দেরি করো তাহলে অন্য কেউ নিয়ে যাবে। আর তাই আমার কথা হচ্ছে, আজকে যখন ফারজানা ভার্সিটিতে আসবে তুমি ওকে প্রপোজ করে দিবে, কারণ পরে আবার করতে পারো কি না পারো। ঠিক বলেছেন, আমি তাই করব। কারণ আমি চাই না ওকে হারাতে। কারণ ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। ওকে হারিয়ে ফেলা মানে আমার মৃত্যুকে নিয়ে যাওয়া। বাহ ভাই, তোর ভালোবাসা দেখে নিজেই কেঁদে দিলাম। আমাদের কথার মাঝে তখন শ্রাবণী আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা আবির, তোমার কি গার্লফ্রেন্ড নেই? ওকে, তোমার ওই বন্ধুর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তোমার অবশ্যই আছে, তাই না? শ্রাবণীর কথা শুনে হেসে উঠলাম। আমি কিছু বলার আগে রাহাত বলে ওঠে, আরে না, আমার এই বন্ধু কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের সাথে কথা বলে না। তুমি প্রথম যে একজনের সাথে বন্ধুত্ব করেছে, তাও কেন করেছে জানি না। ওর তো কোনো মেয়ের সাথে কথা বলতে চায় না। প্রেম তো দূরের কথা। আরে তেমন বিষয় না, ও নিজেই বানিয়ে বানিয়ে বলছে। আসলে এসব আমার দ্বারা সম্ভব না। আমার কেমন জানি না লজ্জা লাগে মেয়েদের সামনে কথা বলতে। তাহলে তো কোনো সমস্যাই নেই, আমার রাস্তা ক্লিয়ার। ওই এই কোণটা থাকা তো অনেক ভালো। আমাকে কি কিছু বললে তুমি? না না, কিছু বলিনি। ওই ওই এটা বলছিলাম যে মেয়েদের সাথে কথা না বলাই ভালো। ক্লাস করানোর উদ্দেশ্যে ক্লাসের ভিতরে যাচ্ছি, তখনই দেখলাম আবির একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটিকে দেখার পর শরীরের মধ্যে যেন 100 ভোল্টের কারেন্ট জ্বলে উঠল। রক্তের চাপে মাথাটা প্রচণ্ড পরিমাণের গরম হয়ে গেল। মনে হচ্ছে আবিরকে 2টা থাপ্পড় দিয়ে মেয়েটাকে জুতাপেটা করে আমার ভালোবাসার দিকে নজর দিচ্ছে বলে। ও সাহস কী করে হয় আমার ভালোবাসার দিকে নজর দেওয়ার? আর ওর এত বড় সাহস মেয়েদের সাথে হেসে হেসে কথা বলে। ওকে তো আমি দেখাচ্ছি। আমরা তিনজন হেসে হেসে কথা বলছি, প্রায় অনেক সময় হয়ে গিয়েছে। তাই ওদের উদ্দেশ্যে বলে উঠি, ক্লাসের সময় হয়ে গিয়েছে, চলো আগে ক্লাসে যাই। কথাটা বলে আমরা তিনজন ক্লাসে যাই। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে শ্রাবণী আমার পাশে এসে বসলো। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। ও আমার গা ঘেঁষে বসছে। ও এমন ব্যবহার আমাকে অবাক করেছে। তোমার কারোর সাথে কথা না বললেই ভালো লাগবে। আরে আবির, এমন করছো কেন? পাশাপাশি বস না। আর আমার কাছে ভালো লাগে না, তুমি পাশে বসলে কেমন জানি ভালো লাগে। তাই তোমার পাশে এসে বসেছি। তখন পেছন থেকে খোঁচা মেরে রাহাত ভরে ওঠে। ভাই চালিয়ে যা, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী। পুরো ভার্সিটিতে এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। আর দেখ, তোকে পাত্তা দিচ্ছে, তুই নিজেই মেয়েটাকে পাত্তা দিচ্ছিস না। ভাই তুই চুপ করবি? এসে তোর মুখটা একটু বন্ধ কর, না হলে মুখ সেলাই করে দিব আমি। হ্যাঁ বন্ধু, আমার মুখ না হয় বন্ধ করবি। সবার মুখ কি করে বন্ধ করবি একটু বল। বন্ধু আমার রোমিও হয়ে গিয়েছে, এখন প্রেমে হাবুডুবু খায়। আমি তখনই দেখলাম ক্লাসের ভিতর একজন মেয়ে প্রবেশ করছে। মেয়েটা শাড়ি পরা। মেয়েটার দিকে তাকাতে আমি ক্রাশ খেলাম, কারণ সুন্দরী মেয়ে নীল শাড়ি পরে ক্লাসের ভিতরে প্রবেশ করেছে। মেয়েটাকে ভালোভাবে এখনও দেখিনি। ভালোভাবে দেখা মাত্রই আত্মাটা কেঁপে উঠল, কারণ আমাদের ক্লাসের ভিতরে আর কেউ নেই, নীলা আপু। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শেষ ক্লাসটা নিতাম, কিন্তু এখন থেকে প্রথম ক্লাসটা আমি নিব। তোমাদের 2টো ক্লাস আমিই করাই, তাই তোমরা মনোযোগ দিয়ে সব পড়তে বসো। মানে নীলা আপু হচ্ছে এই ভার্সিটির ম্যাডাম? আমি তো শুনি গলাটা শুকিয়ে গেল। আপু এখানে ভার্সিটিতে যদি থাকে তাহলে আমার কি অবস্থা হবে আল্লাহ জানে। আমি ভাবতেই পারিনি নীলা আপু আমাদের ক্লাসের ম্যাডাম হবে। এখন আমাকে কি করবে আপু আল্লাহ জানে। এই ছেলে, দাঁড়াও। এখানে বসে মেয়েদের সাথে কি করো? হ্যাঁ, এখানে কি আসো প্রেম করার জন্য? যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। নীলা আপু আমার দিকে রাগী গলায় বলে ওঠে কথাটা। নীলা আপুর চোখ কেমন জানি না রাগে লাল হয়ে গিয়েছে। নীলা আপু এখন যেন কথা বলে মুখ থেকে আগুন বের হবে, একদম ডাইনোসরের মতো। তোমাদের মতো ছেলেরা আসে এসব করার জন্য। তারা আসে মেয়েদের সাথে একটু পুষ্টি করবে, তারপরে পড়াশোনা না করে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যাবে। তোমাদের মতো ছেলেদের আমার জানা আছে। তোমাদের মতো ছেলেদের জন্য আজকে দেশের এই অবস্থা। এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যাও। আর কখনো যদি তোমাকে দেখি কোনো মেয়ের পাশে, তাহলে এই ভার্সিটি থেকে তোমাকে আমি টিসি দিয়ে দেবো। ম্যাডাম, ওর কোনো দোষ নেই। আমি নিজেই ওর পাশে এসে বসেছিলাম। আমরা আর সবাই তো বসে, আমি ভেবেছিলাম কিছু হবে না। আপনি এভাবে ওকে বোকা দিবেন না।
চুপ কর। তোমাকে বলেছি, তুমি তো এখানে পুরাতন, অত নতুন নতুন অ্যাডমিশন নিয়েছে। আর হ্যাঁ, তোমাকে যেন ওর পাশে আমি দ্বিতীয়বার আর না দেখি, বুঝতে পেরেছো? তুমি সামনে এসে বসো আর তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। ম্যাডাম, আমার জন্য যেহেতু এইসব হয়েছে তাই আমি নিজেই ওর সাথে বের হয়ে যাচ্ছি। স্টপ শ্রাবণী, তোমাকে কি আমি বলেছি এখান থেকে বের হয়ে যেতে? তুমি এখানে থাকো। ওর নিজে ক্লাস থেকে বের হয়ে যাবে আর সোজা ওখান থেকে বাসায় যাবে। আর ও জানে না গেলে কি হবে। শ্রাবণীর রাগে চোখে কথাটা আমার দিকে তাকিয়ে পড়ল। আমার আর বুঝতে বাকি রইল না, তাই কি আর করব। আমি ভয়ে ভয়ে ভার্সিটি থেকে বের হয়ে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ ক্লাস শেষ করে বলল নীলাপুকে যেন সাথে করে বাসায় নিয়ে যায়, তাই দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে চেনা জানা একটা ডাক আসে। দেখলাম শ্রাবণী কাছে আসে। কাছে এসেই আমার উদ্দেশ্যে বলে ওঠে, সরি আবির, আমার জন্য তোমাকে ম্যাডাম ক্লাস থেকে বের করে দিল। আমি জানতাম না ম্যাডাম এমন করবে, কিন্তু উনি কোনো রকম এমন ছিল না। আজকে কেন এমন হলো বুঝতে পারছি না। কোনো ছেলে প্রেম করলে বা কারো সাথে কথা বলে উনি কিছু বলতো না। আমি এসব পছন্দ করতো, আর যদি ভালোবাসা সঠিক হতো, কিন্তু এমনটা কেন করলো আজকে? তো খুবই প্রশ্ন একটা কথা। তখনই দেখলাম নীলা ভার্সিটি থেকে মেন গেটের দিকে আসে, তাই তাড়াতাড়ি করে শ্রাবণীকে বললাম, আচ্ছা তুমি বাসায় যাও, ম্যাডাম আসে, দেখতে পেলে আবার বকাবকি করবে। তখনই শ্রাবণী বলে ওঠে, ঠিক আছে যাচ্ছি, তো আগে তুমি তোমার নাম্বারটা দাও আর আমি তারপর চলে যাচ্ছি। মেয়েটা নাছর বান্দা, তাই আর কি করার, নিজের নাম্বারটা দিলাম। ও চলে যায়। কিছুক্ষণ পরে দেখলাম পেছন করে তাকিয়ে যে নীলাপু দাঁড়িয়ে আছে আর রেগে বলছে। তখনই, তোকে কতবার বারণ করেছি মেয়েদের সাথে কথা বলতে? কখনো আমার কথা শুনিসনি। আসলে বলে না, কুত্তার লেজ কখনো সোজা হবে না। তোকে যত না মেরে মেরে আমি কিবা বানাচ্ছি, ততক্ষণ তুই আর সোজা হবি না। কথাটা বলে নীলা আপু আমাকে ঘুষি মারতে লাগলো। কিরে বাবা, মেয়েটার গায়ে জোর আছে। আপু লাগছে তো গায়ে। আবার তুই আপু বললি? কথাটা বলে আরো কিল ঘুষি মারতে লাগলাম। কিছুক্ষণ পর হাঁপিয়ে যাওয়ার পর হাতটা ধরে একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নীলাপুর এমন কাণ্ড কারখানা দেখে মনে হয় একটা বাচ্চা মুখ করছে। পর এসব দেখে মাঝে মাঝে আমার নিজেরও হাসি পায়। আসলে আপনি যাকে ভালোবাসেন তার সব কিছুই আপনি মেনে নিতে বাধ্য হবেন, তার সব দিক ভালো খারাপ সব কিছুই। আমার কিছুই ভালো লাগছে না, না খেয়েই শুয়ে আছি। তখন আব্বু রুমে এসে বলে ওঠে, কিরে মা, কি হয়েছে? মন খারাপ করে বসে রইলি কেন? এখন তো আবির চলে আসছে, তাহলে এবার মন খারাপ করছিস কেন? আব্বু আবির আমার সাথে সবসময় এমন করে কেন? ও বুঝে না আমি ওকে ভালোবাসি, ও এমন করে কেন? আরে পাগলি একটা মেয়ে, ও এখনও তোর চেয়ে 4 বছরের ছোট। কি করে বুঝবে বল? তোদের বিয়ে হলে ঠিক বুঝতে পারবে বোর ভালোবাসা। এখন তো ছোট, তাই বোঝে না। আব্বু কথাটা বলে নিচে চলে যায়। আমি মনে মনে ভাবছি, পিচ্ছি একটা ছেলে, তাই না সুযোগ দিলে 3-4টা বাচ্চা পয়দা করে ফেলবে। হ্যাঁ, ওকে তোমরা পিচ্ছি বলছো, ওকে আমি জানি না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। রাতে আমরা সবাই খেতে বসলাম। তখনই দেখলাম যে খেতে বসার সময় দেখলাম ফারজানা আমাকে শুধু ইশারা দিয়ে বলে তার আপুর কথা। আমি ভয়ে চুপসে গেলাম। তখনই দেখলাম আমাকে অবাক করে দিয়ে নীলা আপু আমার পায়ে খোঁচা মারছে আর মিটমিট করে হাসে। এটার কারণ কিছুই বুঝলাম না। আমি খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। আবিরকে কি প্রপোজ করে ফেলবো? আমি আমার ভালোবাসা জানিয়ে দেব, যে ওকে বলবো যে আমি ওকে কত কাল থেকে ভালোবাসি, সে ছোটবেলা থেকে ভালোবাসি। বলবো? না, লজ্জা লাগছে, বলবো না। ওকে বোকা নাকি, নিজে বলতে পারে না? সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটি যাব। তখন দেখলাম একটা লোক অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে বাড়ির মধ্যে। দেখলাম নীলা, ফারজানা আর আঙ্কেল আন্টি সবাই শাড়ি পছন্দ করছে। আমাকে দেখে তখন নীলা ডাক দিয়ে বলে ওঠে, দেখো তো এখানে কোন শাড়িটা আমাকে ভালো মানাবে, তুমি পছন্দ করে দাও। আমি অবাক হলাম। অন্য কাউকে জিজ্ঞেস না করে আমাকে বলছে। তার বয়ফ্রেন্ডকে তো জিজ্ঞেস করতে পারে, আমাকে বলার কি আছে? মনে মনে খুশি হলাম, কারণ আমার তো নীলাপুর ক্রাশ, তাই নিজের ক্রাশকে পছন্দ করে দিতে কি আর অসুবিধা? আমি একটা নীল রঙের শাড়ি পছন্দ করে দিলাম। এরপর একটা পিঙ্ক কালারের শাড়ি পছন্দ করলাম। এমন 4-5টা শাড়ি নিজের পছন্দের ওকে সিলেক্ট করে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটিতে এখনও সবাই আসেনি। দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণী। আমাকে দেখে আমার দিকে দৌড়ে এসে বলে ওঠে,
আবির ভিতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে বলে হাতটা ধরে আবিরকে ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে নিয়ে গেলাম। তখনই আবিরের হাত দুটো মুঠি দুটো ধরে বলে উঠি, আবির, আমার পরিবার একটা ছেলেকে পছন্দ করেছে। ও আমাকে বিয়ের জন্য বলেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই বলবো। তাহলে তো এটা ভালো কথা। তুমি যাকে ভালোবাসো তাহলে তাকে নিয়ে যাও, তাকে নিয়ে গেলেই তো হয়। তোমার পরিবার যদি তাকে মেনে নেয় তাহলে আর কোনো সমস্যাই নেই। আমার পরিবার তাকে মেনে নিবে, সে যেমন অবস্থায় থাকুক না কেন আমার পরিবার আমার ভালোবাসাকে সম্মান করবে। তাহলে তো তোমার পরিবার অনেক ভালো। তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে যাচ্ছ না কেন? এখানে কেন বসে রইলে? কিন্তু আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না কি না তা আমি জানি না। এখন তাকে নিয়ে যাব আমি কি করে? তাকে সে কথা বলতে চাই। তাহলে তুমি তাকে বলছো না কেন তোমার ভালোবাসার কথা? আর সে মানুষটাকে কে যাকে তুমি ভালোবাসো কিন্তু আমি জানি না? আমি একজনকে ভালোবেসে ফেলেছি, বলি যে সে মানুষটাকে তুমি জানো। কী সব বলছো শ্রাবণী? আমি জানি মানে? আমি তাকে কি করে জানবো? তুমি কখনো বলেছো নাকি যে তুমি কাকে ভালোবাসো? যদি বলি আমি তোমাকে ভালোবাসি, কথাটা বলে ওকে আমি জড়িয়ে ধরলাম আর কান্না করে চিৎকার করে বলে দিলাম। হঠাৎ করে শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে আর নিজের মুখে চিৎকার করে বলে ওঠে, আবিরে পুরো ক্যাম্পাসের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমাকে বলতে পারা আমার দ্বারা অসম্ভব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি অবাক হয়ে গেলাম শ্রাবণী এমন কাণ্ড কারখানা দেখে। আমি কিছু কি করব কিছুই বুঝতে পারছি না। ভার্সিটির অনেকে আমার দিকে তাকিয়ে আছে যে আমি কি উত্তর দিব। আবিরের পছন্দ করে দেওয়া শাড়ি পরে ভার্সিটির ভিতরে প্রবেশ করে দেখি যে আবিরকে জড়িয়ে ধরে আছে শ্রাবণী নামের সেই মেয়েটা। এটা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। বুকটা কেঁপেই উঠলো আমার, চোখের কোণে পানি জমে আসলো, যেন আমার এখনই আমার চোখের মধ্যেই যেন এখন নদী বয়ে গেল। আমার জন্য হাত পা সব কিছু কাজ করা বন্ধ হয়ে গেল। আমি যেন হেঁটে যাচ্ছি কিন্তু হাঁটার মতো মনে হচ্ছে না। আমার কোনো কিছুই যেন আর মনে হচ্ছে না। আমি হাঁটছি নাকি হাঁটছি না, কোথায় কি করছি কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু চোখের মধ্যে জল আর অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। আমি দৌড়ে চলছি, আবার বুকটা শুধু কাঁপতে লাগলো। বুকের ভিতরে কেমন জানি না কেউ হাতুড়ি পিটাচ্ছে এরকম লাগতে লাগলো, যে বুকটা ফেটেই যাচ্ছে যন্ত্রণায়। এতটা কষ্ট আমি কখনো পাইনি। যন্ত্রণা তীব্র শুধু বাড়তে লাগলো। যখনই ওই অংশটা আমি দেখেছি জড়িয়ে ধরেছে আবির কোনো একটা মেয়েকে, এটা দেখার পর আমার যন্ত্রণা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এমন হয় আমি জীবন ত্যাগ করে দিচ্ছি পৃথিবী ছেড়ে এক মুহূর্তের জন্য। এরপরে সবকিছু অন্ধকার। বলো আবির, বলো, কিছু বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি কিছু বলো আবির। তখনই খেয়াল করলাম পেছন থেকে যে নীলা আপু এসব দেখছে আর ওনার চোখে পানি। উনি দৌড়ে চলে যাচ্ছে। আমি শ্রাবণীকে ধাক্কা দিয়ে ফেলে দিই। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, শ্রাবণী, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি, কোনো ভালোবাসার মানুষ না। আমি একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও আর তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাটা বলে আমি দৌড়ে নীলাকে খুঁজতে লাগলাম। আমি কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। আমি দৌড়াচ্ছি নীলাকে খোঁজার উদ্দেশ্যে। তখন আমার মনে হলো যে গতকাল রাতের কথা, যখন আমি ঘুমিয়েছিলাম তখন আঙ্কেল এসে আমাকে বলে, আবির বাবা, তুমি কি ঘুমিয়ে গেছো না জেগে আছো? না আঙ্কেল, আমি এখনো ঘুমাইনি। আপনি আসেন না ভিতরে, কি বলবেন বলেন। জানো আবির, আমরা জানি প্রিয় একটা জিনিস আমাদের কত পছন্দের জিনিস, তা যদি অন্য কেউ হাত দিয়ে ধরে এমনকি কিছু একটা ক্ষতি করতে চায় তাহলে আমরা সবাই কষ্ট পাই, আর নিজের প্রিয় জিনিসকেও কাউকে দিতে চায় না। আঙ্কেল আমাকে এসব কিছু বলছে কেন? কিছুই তো বুঝলাম না, আর কিছুই বুঝতে পারছি না। তারপরও আঙ্কেলের উদ্দেশ্যে বলে উঠি, আঙ্কেল আপনার কথাটা আমি বুঝতে পারছি না। এসব বলার কারণটা যদি একটু বলতেন। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, নীলা তোমার সাথে কেমন ব্যবহার করে একটু বলবে? মানে আমি একটু জানতে চাই ও তোমার সাথে কি করে। এমন করে কেন? কোনো মেয়ের সাথে কথা বললে উনি রাগ করে, কারোর সাথে বা কেউ যদি আমাকে কিছু বলে বা কারোর দিকে যদি তাকায় তাহলে ভীষণ রাগ করে, ওনার কথা না শুনলে রাগ করে। এমন করে কেন জানি না। ওই যে আবির, তোমাকে একটু আগে বললাম, প্রিয় জিনিসটা যদি কেউ কাউকে দেয় তাহলে তার কেমনটা লাগবে বলো? অবশ্যই খারাপ লাগবে। আঙ্কেল আপনি একটু প্লিজ আমাকে বলেন না যে আসল বিষয়টা কি। আবির, তুমি হয়তো জানো না, তুমি ছোট্ট ছেলে। তোমার বাবা আর আমরা দুজন তোমাদের বিয়ে ঠিক করেছি, কিন্তু তুমি বয়সে 4 বছরের ছোট ছেলে, আর নীলা তোমার থেকে বড় ছেলে, তাই ও সব কিছুই বুঝতে পারতো।
আর তুমি একমাত্র যে কিনা ওর বুকে এঁকে আসো, তাই তোমাকে বলছি আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, ওকে যদি তুমি কষ্ট দাও ও বাঁচতে পারবে না। আঙ্কেল কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমার আর বুঝতে বাকি রইলো না এত কিছু করার কাহিনী, কিছু করার পেছনে গল্পটা। তার মানে যে নীলা আপু আমাকে ভালোবাসে আর তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কি বলবো, নিজের খুশিটা আমি লুকিয়ে রাখলাম। এক দৃষ্টিতে শুধু আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি নীলাকে পাগলের মতো খুঁজতে লাগলাম, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই দেখলাম অনেকগুলো লোক সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আমি লোকগুলোকে সরিয়ে ভেতরে ঢুকে দেখি নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে আর ওর থেকে অনেক ব্লাড বের হচ্ছে। আমি দৌড়ে নিজের শার্টটা খুলে ওর মাথায় লাগিয়ে বেঁধে দিই, কারণ ওর মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি ওকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাই। ডাক্তাররা ওকে ইমার্জেন্সি থিয়েটারে নিয়ে যায়। এর মধ্যে আঙ্কেল আর আন্টি, আব্বু আম্মু তারা সবাই হসপিটালে চলে আসে। এসে আঙ্কেল আন্টি আমার কাছে বলে ওঠে, বাবা আবির, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা বাঁচবে তো? আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা বাঁচবে তো? আমি কি করব? আমার যা আছে সব কিছু নিয়ে যাক, তারপরে ওরা আমার মেয়েকে বাঁচাক। আমার মেয়েকে বাঁচাতে বললো বাবা। আঙ্কেল আপনি শান্ত হন, আপনি কান্না করবেন না, দেখবেন নীলার কিছুই হবে না, সঠিক ও সুস্থ হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন, শুধু আল্লাহ তাআলার কাছে চান, সব কিছুই ঠিক হয়ে যাবে। তখন ডাক্তার অপারেশন থেকে বের হয়ে বলে ওঠে যে রক্তের প্রয়োজন। এখনই এই মুহূর্তে রক্ত নেই। আমার গ্রুপের সাথে নীলার রক্ত ম্যাচ হয়ে যায়। ডাক্তার যত রক্তের প্রয়োজন আপনি আমার থেকে নিন, তারপরও আপনি আমার নীলাকে বাঁচিয়ে তুলুন প্লিজ। আমার থেকে প্রায় 3 ব্যাগ রক্ত নেয়, তাই আমি জ্ঞান হারাই। চোখ খুলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। বুঝতে পারলাম যখন থেকে দূরে আসার সময় আবার গাড়িতে ধাক্কা লাগে, আর আমার কিছুই মনে ছিল না। তখনই দেখলাম যে আব্বু আম্মু আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আবিরকে কোথাও দেখছি না। মন খারাপ হলো। তখনই আব্বু বলে ওঠে, এমনভাবে তুই হাঁটছিলি কেন মা? কী হয়েছিল তোর যে তুই এভাবে রাস্তায় হাঁটছিলি? আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার চোখের সামনে ভাসতে লাগলো আবিরকে জড়িয়ে ধরেছে। এটা ভাবতেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার চোখের মধ্যে শুধু একটা স্মৃতি ভাসতে লাগলো। আমি জানি তুই কেন কান্না করছিস। কথাটা শুনে আব্বুর দিকে অবাক হয়ে তাকালাম। তখন আব্বু বলে ওঠে, তুই যে দেখেছিস তা সম্পূর্ণ ভুল দেখেছিস। বরং ও কাউকে ভালোবাসে না, তোকেই ভালোবাসে। তো যাকে দেখেছিস ও আবিরকে ভালোবাসে, কিন্তু আবির শুধু তোকে ভালোবাসে। তাই তো তোর ভালোবাসার জন্য প্রমাণ দেওয়ার জন্য নিজের রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে। তাই এখনও অজ্ঞান হয়ে অন্য বেডে শুয়ে আছে। কথাটা শোনা মাত্রই আমার বুকটা কেঁপে উঠলো। আমার জন্য আমি এমনটা করেছি। আমি দূরে সব কিছু সেলাই টেলাই খুলে ফেলে চলে গেলাম আবিরের কাছে। সবাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কারোর বাধা আমি মানিনি। আমি আবিরের কেবিনে গিয়ে ওর হাতে ধরে কান্না করতে লাগলাম। তুমি প্লিজ চোখ খুলো। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি না বুঝে এমনটা করেছি। প্লিজ তুমি চোখটা খোলো। তুমি ছাড়া আমার কেউ নেই, আমি তোমাকে ভালোবাসি। কারো হাতের স্পর্শে আমার জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকিয়ে দেখে নীলা আমার পাশে কান্না করছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠি, তুমি অসুস্থ, তুমি এমন অবস্থায় কি করে নিজের বেড ছেড়ে আসলে? আমি ঠিক আছে, তুমি প্লিজ কান্না করো না, তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। এমনটা তুমি কেন করলে? কথাটা বলে আমি ওকে বসেই মারতে লাগলাম। কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নীলা, তাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যা দেখেছো তা সম্পূর্ণ ভুল দেখেছো। তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগেই তুমি দূরে চলে গেছো। তাহলে বন্ধু আমরা তো আর আত্মীয়তে যাওয়ার বেশি সময় নেই, আত্মীয়তার মধ্যে চলে গেলাম। কি বলো বিআই সাহেব? ঠিক বলেছেন ভাইজান। তাহলে দেরি এসে বিয়ের কাজটা সেরে ফেলি, শুভ কাজে যে দেরি করতে নেই। তাহলে বন্ধু চল বিয়ের বন্ধন কাজ করি। ওদেরকে ওখান থেকে নিয়ে সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দিব। এরপর পড়াশোনা শেষ করে না হয় তোর ছেলে তোর কাছে থাকবে, আর আমি মেয়েকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু। প্রায় 3 মাসের মধ্যে নীলা সুস্থ হয়ে যায়। আর দেখতে দেখতে আমার আর নীলার বিয়েটাও দিন তারিখও ঠিক হয়ে যায়। দেখতে দেখতে 6 মাস কেটে যায়, কিভাবে নিজেরাও জানি না। নিজেদের ভালোবাসা আরও গভীর হতে লাগলো। আমাদের এই বিয়ের দিনটাও শেষ হলো। আজ আমার বাসর রাত। আজকে দাঁড়িয়ে আছি ছাদের উপর। তখন পেছন থেকে রাহাত ডাক দিয়ে বলে ওঠে, কিরে বন্ধু, এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? নিজের রুমে যা আনতে বলেছে।
নিজের রুমে যাওয়ার জন্য, নাহলে কিন্তু সিনিয়র বউ তোকে মেরে কিমা বানিয়ে ফেলবে। যে আগে আমাদের ম্যাডাম তা তো চিনিস তুই। যা শালা। কথাটা বলে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। দেখলাম নীলা বেনারসি সাজে বসে আছে খাটের ওপর। আমাকে দেখে নীলা পা ধরে সালাম করলো। আমি ওকে বুকে ঝুরিয়ে নিলাম। তখন নীলা আমাকে বায়না করে বলে ওঠে, আমার না বেবি লাগবে। এই বেবি কই পাবো? আমাদের নিজেদের হবে। কিভাবে হবে? কি তুমি জানো না? না তো। তাই দাঁড়াও দেখাচ্ছি, শয়তান পোলা। কথাটা বলে আমার ঠোঁট ওর ঠোঁটের সাথে এক করে নিল নীলা, আর ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। তখন অন্যরকম অন্য জগতে হারিয়ে যায় আর ভালোবাসার গভীরে যায়, যা একটা ইতিহাস। আপনারা বুঝবেন না। গল্পটা এখানে শেষ হলো। কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।